দেশের বেশিরভাগ মানুষই গলা বুক জ্বালা পোড়া হয় না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। সাধারণত আমরা দেখি যে সাধারণভাবে এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় অনেক ক্ষেত্রে নিজে নিজে ওষুধ খাওয়ার প্রবণতা মানুষের মধ্যে আছে, কিন্তু কোনো কোনো সময় এটি জটিল আকার ধারণ করে। এটি এতটাই জটিল হয় তখন এই সমস্যা সমাধানের জন্য হাসপাতালে পর্যন্ত ভর্তি হওয়াও কোনো কোনো ক্ষেত্রে লাগে। আসলে এই সামগ্রিক চিত্র নিয়েই আজকে আমরা আলোচনা করব। আরোগ্য নিকেতনের বিষয় আমরা দিয়েছি গলা বুক জ্বালা পোড়া, এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের স্বনামধন্য একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আমাদের সঙ্গে আছেন ডাক্তার রয়েসউদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যারের পরিচয়, স্যার সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, আমি প্রথমে জানতে চাই যে গলা বুক জ্বালা পোড়া বলা হয়, মানে ব্যাপারটা কি এরকম যে যার গলা জ্বালা পোড়া করে তার বুকও জ্বালা পোড়া করে, যার বুক জ্বালা পোড়া করে তার গলাও জ্বালা পোড়া করে, নাকি দুটো আলাদা বিষয়? মানে জিনিসটা যদি ব্যাখ্যা করেন। গলা বুক জ্বালা পোড়া মানুষ যখন বলে তখন আসলে সে কোনটা গলা কোনটা বুক এইভাবে কি ডিফারেন্সিয়েট করতে পারে না। একটা কমন টার্ম এসে বলে, টার্মিনোলজির মধ্যে একটা এইগুলো ব্যাখ্যা করে। তো আমাদের মেডিকেল ভাষায় এটা আমরা বলি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জার্ট। যে এটা অ্যাসিডগুলো যখন উপরের দিকে উঠে যায়, গলার দিকে উঠে যায়, তখন একটা প্রদাহ বা একটা অস্বস্তির সৃষ্টি করে। রোগীরা এটাকেই বলে স্যার আমার গলা জ্বলে বা বুক জ্বালা পোড়া করে, এটাকেই তারা এইভাবে ব্যাখ্যা করে। আচ্ছা, তাহলে এটা মানে সত্যিকার অর্থে এটা গলা বুক জ্বালা পোড়া করছে কিনা সেটি আসলে কনফার্ম হওয়ার কি উপায় আছে? প্রথম আছে যে রোগী তো বলবে যে আমার গলা বুক জ্বালা পোড়া করে, কিন্তু এটা কোন কারণে হচ্ছে সেটার জন্য প্রথমে হলো তাকে আমাদের কিছু জিজ্ঞেস করতে হবে যে এটা কখন হয়। এটা সে খাবারের পর হয়, না খাবার না খেলে হয়, যখন সে ব্যান্ড হয় বা শুয়ে থাকে রাতে ঘুমের মাঝখানে হয়, নাকি তার সব সময় কম বেশি করে, অথবা দেখে ইন্টারমিডিয়েট কখনো হচ্ছে কখনো হচ্ছে না, কিংবা তার হলো যে এমনভাবে গলা বুক জ্বালা পোড়া করে যাতে সে নর্মাল কাজগুলো, তার নর্মাল লাইফস্টাইল সে নর্মাল যেভাবে চলাফেরা করে সেটা সে চলাফেরা করতে পারে না। তখন আমরা তাকে প্রাথমিকভাবে তার সিমটম অনুযায়ী আমরা প্রথমে ওষুধ দিয়ে তাকে চেষ্টা করি যে আসলে এটা মাইল্ড বা মডারেট কিনা। কিন্তু কখনো কখনো ক্ষেত্রে আমাদেরকে এটা ইভ্যালুয়েট করতে হয়, কারণ আপনি জানেন এই গলা বুক জ্বালা পোড়া সিম্পল জারের থেকেও তার কমপ্লিকেশন কিছু আছে, সেগুলোকে আমাদের ইভ্যালুয়েট করতে পারে। যেমন স্ট্রিকচার, বারবার ক্ষত হতে হতে অ্যাসিডে জায়গাটা চিপে হয়ে যায়, যার ফলে দেখা যায় সে খাবার খেতে পারে না, ডিসপেজিয়ার মতো ডেভেলপ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীর প্রি ক্যান্সারাস কন্ডিশন একটা বলি আমরা, ব্যারেসিস ওভাগাস, সেটাও আমরা এন্ডোস্কোপির মাধ্যমে দেখতে পারি। এবং আরও পরবর্তীতে দেখা যায় এটা ক্যান্সারের দিকেও, অ্যাডেনোকার্সিনোমা ক্যান্সারের দিকেও। তার মানে গলা বুক জ্বালা পোড়ার মতো একটি সাধারণ বিষয় এটি মানুষকে প্রাণনাশীও করে তোলে। এইটা লম্বা স্পেকট্রাম, এটা প্রাণনাশীর পর্যন্ত যেতে পারে অথবা এটা স্বাভাবিক। এটা ইভ্যালুয়েট করেই এটা বুঝতে হবে যে আসলে এটা স্বাভাবিক না এটা কখনো খুবই খারাপের দিকে যাবে, সেই জিনিসটুকু ইভ্যালুয়েট করতে হবে। আচ্ছা, তাহলে যেমন আমরা কথায় কথায় বলি যে আমাদের গ্যাস্ট্রিক হয়েছে, যেটি আপনাদের ভাষায় আপনারা পেপটিক আলসার বলে থাকেন, মানে তাহলে আমি কিভাবে নিজে থেকে কনফার্ম হব, আর মেডিকেল যে পদ্ধতি আপনারা কিভাবে কনফার্ম করেন? হ্যাঁ, রুগী আমি যেটা বললাম, রুগীর সিমটমটা কতটুকু, এই সিমটমের সাথে কিছু অ্যালার্মিং সাইনগুলো আছে। আমরা সবসময় যেটা বলি যে রুগীর গলা বুক জ্বালা পোড়া করতেছে, এর পরবর্তীতে বমি হচ্ছে, কখনো কখনো দেখা যাচ্ছে তার ওজনগুলো কমে যাচ্ছে। তো এইসব ক্ষেত্রে বা ওল্ড এজে বা বয়স বেড়ে গেছে, সেই সব ক্ষেত্রে রুগী বুঝতে পারবে বা রুগীকে বোঝা উচিত যে এটা আমাকে নর্মাল চিকিৎসাটা যাবে না, এটা খারাপের দিকে যেতে পারে, এটা একটা ইভ্যালুয়েশন বা মূল্যায়ন করতে হবে। আর আমাদের বোঝার ক্ষেত্রে উপায় হলো যে আমাদের কিছু টুলস আছে এগুলো দেখার জন্য। এই টুলসগুলোর প্রথম হলো যে আমরা এন্ডোস্কোপি করে এটা দেখতে পারি যে এই ইসোফেজাইটিস বা জার্ট এটা কতটুকু লেভেলে আছে। বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, এগুলোতে আমি না যাই, যে লস অ্যাঞ্জেলস ক্লাসিফিকেশন A B C D, CD হলে বেশ অ্যাডভান্স, আর AB হলে এটা মোটামুটি আপনার মেডিকেশনে বা লাইফস্টাইলে চলে যাবে। আরও কিছু আছে বর্তমানে বের হয়ে গেছে, যেমন আমরা অ্যাসিডিটি, পিএইচটা মনিটর করতে পারি, ওখানে 24 আওয়ার্স পিএইচ মনিটর করা যায়। তারপর আরও কিছু আছে, নিউয়ার কিছু চলে আসছে, আপনার প্রেশার, লোয়ার ইসোফেজিয়াল মেনোমেট্রি করে ওখানে কী পরিমাণ প্রেশারে আছে সেটা আমরা ডিটেক্ট করতে পারি। কারণ এই জার্ডের মেকানিজমই হলো আমাদের এই যে খাদ্যনালী লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার বলি, এখানে 3টা মেকানিজমে কাজ করে। একটা হলো আপনি ফিজিওলজিক্যাল বাল্বের মতো কাজ করে, আরেকটা হলো যে এখানে যে মাসেলগুলো আছে এটা একটা স্ফিংক্টারের মতো কাজ করে, থার্ড হলো তার প্রেশার।
রিল্যাক্সেশনটা। এই যদি দেখা যায় যে যেখানে খাবারের পর এটা টাইট হওয়ার কথা সেটা রিল্যাক্স হয়ে গেছে, অ্যাসিডগুলা রিফ্লাক্স করে। তো এই মেকানিজম বোঝার জন্য আমরা ওই ম্যানোমেট্রিকভাবে করতে পারি। একটা নিউয়ার সিস্টেম চলে আসছে সব জায়গায়, বাংলাদেশের সব জায়গায় নেই, এটা বলে NBI, ন্যারো ব্যান্ড ইমেজিং। সেই ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপিরও পরের স্টেপ এন্ডোস্কোপির মাধ্যমে করা হয়। তো ওখানে দেখা হয় যে এটার অ্যাডভান্স কতটুকু, ওই এন্ডোস্কোপির মাধ্যমে এটা বোঝা যায়। আচ্ছা, কিন্তু সাধারণত গলা বুক জ্বালা পোড়া হলেই আমাদের দেশের মানুষেরা কি করে থাকে, যা করে থাকে সেটি সঠিক না ভুল? এখন এই ক্ষেত্রে সঠিক যদি বলা হয়, সঠিক তো ওইভাবে বলা যাবে না, কিন্তু বিশাল মাস পিপল সামান্য গলাবুক জ্বলছে, তারা হয়তো ওষুধ খেয়ে এটাকে রিমুভ করতেছে। তো মাস পিপলের ক্ষেত্রে এটা খুব একটা ভুল না, কিন্তু কথা হলো এটা যখন রিপিটেড হবে, বারবার হবে, মাঝে মধ্যে হবে, তখন তাকে ওই বারবার ওষুধ খেয়ে এটাকে বন্ধ করার কোনো এটা যৌক্তিকতা নাই, তখন তাকে আসতে হবে। কিন্তু একবার হলো, দুইবার হলো, সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে। তো তখন সে প্রাইমারি দেখতে পারে, কিন্তু প্রাইমারি দেখে যদি দেখা যায় যে সে ইমপ্রুভ হচ্ছে না, তখন সে ডাক্তারের কাছে চলে আসবে টোটাল ইভ্যালুয়েট করার জন্য। এটা আইদার নর্মাল মধ্যে আছে না এটা অ্যাডভান্স বা কোনো খারাপের দিকে যাচ্ছে। আচ্ছা, গলা বুক জ্বালা পোড়াতে সাধারণ মানুষের প্রবণতা কি পানি খাওয়া, না কি করে সে কন্ট্রোল করতে চায়, নাকি গ্যাসের ওষুধ খায়? মানুষ যেটা করে প্রথমে একটু পানি খাওয়ার চেষ্টা করে, যাতে এটা অ্যাসিডটাকে ডাইলিউট করার একটা চেষ্টা, একটু হাঁটাহাঁটি করে। সেকেন্ড হলো তারা দোকান থেকে অ্যান্টাসিড টাইপের ওষুধগুলো কিনে খায়, অথবা প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল বা রেবিপ্রাজল যেগুলো আছে, পিপিআই ইনহিবিটর, এগুলো তারা এটা হলো যে ইনকমপ্লিটভাবে খায়, 2-3-4টা খায়, ভালো হয়েছে, বন্ধ করে দিচ্ছে। কিন্তু এটা কিন্তু তার ক্ষেত্রে সমস্যা। এইভাবে খেলে দেখা যায় যে ইনকমপ্লিট ব্লক করলে এটা পরবর্তীতে রেজিস্ট্যান্ট ডেভেলপ করে, যে নর্মালি ওষুধে তখন তার মানে যদিও এটা অ্যান্টিবায়োটিক না, কিন্তু এই যে ইনকমপ্লিটের কারণে ঝামেলাটা এরকম ঝামেলা হতে পারে, রিপিটেড হতে পারে, বা প্রাথমিকভাবে যত ডোজ, নেক্সট টাইমে ডোজ আরও বেশি লাগতে পারে। আর যে কমপ্লিকেশনগুলোর কথা বললাম, এই কমপ্লিকেশনগুলো ক্ষেত্রে রেয়ার ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এগুলো ডেভেলপ করতে পারে। আচ্ছা, পানি কতটা স্বস্তি দেয়, বা পানি আদৌ কোনো এটি কমানোর জন্য কোনো বিজ্ঞানসম্মত পথ? অবশ্যই পানি, অবশ্যই, কারণ আমরা যখন খাবার দাবার খাবো, খাবারগুলোকে ডাইজেস্ট করার জন্য অ্যাসিডগুলো বেড়ে, কী খাবারগুলো খাবো তার উপর ডিপেন্ড করে অ্যাসিডের সিক্রেশনের মাত্রা। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে যেই পরিমাণ আমার ডাইজেশন অ্যাসিড দরকার, বডি তার চেয়ে একটু বেশি সিক্রেট করে ফেলে। এই এক্সট্রা অ্যাসিডগুলো অনেক সময় দেখা যায় যে রিফ্লাক্স বা উপরের দিকে চলে আসার চেষ্টা করে। পানি যেহেতু অ্যাসিডকে পানি নিউট্রাল করে বা ডাইলিউট করে দেয়, অবশ্যই এটা তার পরিমাণে পর্যাপ্ত পানি খেলে যতটুকু তার রিলিফ হয়, এটা পার্সন স্পেসিফিক, যার যতটুকু রিলিফ হয় তাকে ঠিক সেই পরিমাণ পানি তাকে অ্যাডজাস্ট করে খাওয়া উচিত। আচ্ছা, এখন এই যে আমরা বলি ধোয়া ঢেকুর বা বাজে এক ধরনের ঢেকুর তৈরি হয়, এটির সাথে গলা বুক জ্বালা পোড়ার কোনো রিলেশন আছে কি? এটার সাথে আসলে যেটা ধোঁয়া ডেকুর যেটা বলে, এটা সাধারণত মানুষ খাবারের সময় যে কিছু যদি অমনোযোগী হয়, কিছু খাবার সিলেক্টেড খাবার আছে, ওগুলো খাবার খেলে কিছু গ্যাস ফর্মেশন হয়, অথবা অ্যারোফ হয়ে যায়, বাইরে থেকে গ্যাসগুলো ঢুকে। যখন আপনার স্পিংটারটা একটু রিল্যাক্স থাকবে, এক্সট্রা এটা একটা ধরেন যদি স্টোমাকে একটা বেলুনের মতো যদি আপনি চিন্তা করেন, যখন বেশি ফুলে যাবে তখন সে প্রেশার দিয়ে এটাকে গ্যাসটা বের করার চেষ্টা করবে, তখনই এটা ঢেকুর। কারো যদি দেখা যায় অল্প পরিমাণ গ্যাস জমে গেছে কিন্তু স্প্রিংটারটা টাইট আছে, তখন কিন্তু এই ঢেকুরটা আসবে না। কিন্তু যখন একটু বেশি পরিমাণ, তার সাথে স্প্রিংটারও রিল্যাক্স, এই ঢেকুরগুলো তাকে আসে। ঢেকুরের বাতাসের সাথে সাথে অনেক সময় অ্যাসিডও উপর দিকে চলে আসে, যেগুলো পর্যায়ক্রমে তাকে ক্ষত সৃষ্টি করে এই জাতীয় অসুবিধাগুলো তৈরি করতে পারে। গলা বুক জ্বালা পোড়া নিয়ে আপনাদের দরজায় যখন একজন রোগী এসে যায়, তার হিস্ট্রিতে কি দেখেন? এর আগে যতদিন পর্যন্ত আপনাদের কাছে আসেনি ততদিন পর্যন্ত সে কি কি করেছে? তাকে আমরা প্রথমে তাকে জিজ্ঞেস করি যে তার লাইফ স্টাইলটুকু, সে কীভাবে চলাফেরা করে, খাবার দাবার কী খায়, তার পার্সোনালিটি কতটুকু, ফ্যামিলিস্টিক তার আছে কিনা, এই জাতীয় সমস্যাগুলো, এগুলো আমরা দেখি। তারপরে আমরা দেখি রোগীর কোনো কোমরবিড কন্ডিশন আছে কিনা, যেমন হাইপার টেনশন থাকতে পারে, ওবেস, এটা আমরা হিসাব করি, এটা বিএমআই দিয়ে হিসাব করি। মোর দেন 30 বিএমআই হলে এটা খুব প্রন্টু, তার হয়তো এই রিফ্লাক্স বা বুক জ্বালাপড়া এগুলো করবে। কিংবা দেখা যাচ্ছে তার চাকরি, লাইফস্টাইল, মেন্টাল স্ট্রেস, এগুলো আমরা পুরোটাই হিসাব নিই, কারণ এগুলো সবগুলোরই কারণ তার স্প্রিংটারটাকে রিল্যাক্স করা বা টাইট রাখা, নর্মাল রাখার মধ্যে এর করে। আবার অ্যাসিড সিক্রেশনের ক্ষেত্রেও তার স্ট্রেস, খাবারের পরিমাণ, কি খাবারগুলো খাচ্ছে, এগুলোর উপর ডিপেন্ড করে। একটা এজ একটা ফ্যাক্টর, এগুলো আমরা প্রত্যেকটাই ইভ্যালুয়েট করে
তাকে হিসাব করে দেখি যে তার আসলে চিকিৎসা কী পরিমাণ চিকিৎসা লাগবে, কী পরিমাণ ইভ্যালুয়েশন তার করা লাগবে। সবারই নেসেসারি এমন না যে এন্ডোস্কোপি করতেই হবে, সবার এরকম না যে তাকে অ্যাডভান্স আরও কিছু ট্রিটমেন্টগুলো আছে বা ইনভেস্টিগেশন আছে, এগুলো করতে হবে। এগুলো আমরা ওই পেশেন্টের অনুযায়ী আমরা অ্যাসেস করে তার মতো করে তার ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা সাজাই। ট্রিটমেন্ট প্ল্যানের ক্ষেত্রে যদি আমরা শুধু মেডিকেশন দিয়ে একটা রোগীকে ভালো করতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনারা মানে কেমন ডোজ বা কতদিন ওষুধ খাবে না খাবে এই ব্যাপারটি কেমন? এই ব্যাপারটা কারো যদি আমরা ধরে নিই তার রিফ্লাক্স আছে, গ্যাস্ট্রিক রিফ্লাক্স বা জ্বালা পোড়া আছে, আমরা যদি এন্ডোস্কোপি করে যদি দেখি আসলে তার ইরোশন রয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা প্রথম অংশটুকু লাইফস্টাইল অংশ, তারপর ওষুধ, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। যে ওষুধের ক্ষেত্রে সাধারণত আমরা পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটরটা দিয়ে থাকি। এটা কোনো কোনো ক্ষেত্রে 4 সপ্তাহ থেকে শুরু করে 12 সপ্তাহ পর্যন্ত আমরা দিয়ে থাকি এবং পরবর্তীতে ফলো আপে রোগীর রেসপন্সটা আমরা দেখি। এইভাবে আমরা প্রাথমিকভাবে দেখি, যদি কোনো কারণে রেসপন্স হয় ওকে, বাকি লাইফস্টাইল মডিফাই করে সে ভালো থাকে। যদি দেখা যায় কোনো রেসপন্স করতেছে না বা রিফ্রেক্টরি বলতে আমরা বোঝাই যে সে কাঙ্ক্ষিত ইয়েটা পাচ্ছে না, রিলিফ পাচ্ছে না, তখন আমরা অ্যাডভান্স যেগুলো আছে তার যে ইনভেস্টিগেশনগুলো আছে ওগুলো করে কনফার্ম হয়, ডোজের পরিমাণ আমরা বাড়াই বা আরও কিছু আমাদের ব্যবস্থা আছে। একই সাথে কি আপনি লাইফস্টাইল মডিফিকেশান, খাবার দাবার এগুলোর ক্ষেত্রে কি কি পরিবর্তন আনতে বলেন? লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে প্রাইমারি, এটা থাকবেই, এটা প্রাথমিক। এটার পরবর্তীতে ওষুধ, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রোগীরা দেখা যায় যে স্যার ওষুধ দিয়ে দেন, পরেরটুকু মানে অত গুরুত্ব দিতে চায় না। আমি ব্যক্তিগতভাবে রোগীদেরকে এটাই বলি যে আগে আপনাকে লাইফস্টাইলটাকে আগে আপনি ইয়ে করেন, যেটা আপনার পার্মানেন্ট থাকবে। ওষুধটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি লাইফস্টাইলের মধ্যে তাকে আমরা যেমন রোগীদের ক্ষেত্রে যদি ওবেস থাকে তাকে ওজন কমানো, রেগুলার এক্সারসাইজ, খাবারের ক্ষেত্রে স্পেস দিয়ে খাবে, পরিমাণে অল্প বাড়ে বেশি, একবারে ফুল পেট এগুলো খাবে না। তারপর হলো যে খাওয়ার পর পরে শুতে যাবে না, যা হলো সুপাইন কন্ডিশন এগুলো রিফ্রেশ উপর দিকে উঠে যাবে। তারপরে রোগীদেরকে বলি যে খাবারে যে বেকারি আইটেমগুলো, মানে দুপুর রাত একই, মানে খাবারের পর পরে ঘুমাতে যাওয়া যাবে না, কমপক্ষে তাকে 1 আওয়ার অ্যান্ড 1.5 আওয়ারের মতো ডিলে করতে হবে না। কিন্তু একটা কি আপনি ঘুমানোর কথা বলছেন নাকি শোয়া রেস্ট নেওয়ার কথা বলছেন? দুটেই, শোয়া ঘুমানো দুটেই অংশকে তাকে গ্যাপ দিতে হবে। আর খাবারের পরে ব্যান্ড হয়ে কাজ করা, যেমন উপরে যে কাজগুলো যেগুলো আপনার অ্যাবডোমেনের প্রেশার পরে রিফ্লাক্সের দিকে নিতে পারে সেগুলোও তাকে করা যাবে না। কিছু খাবারের ক্ষেত্রে যেমন কফি বা ক্যাফেইন জাতীয় চা অথবা চকলেট জাতীয় খাবারগুলো যারা ইয়াং এজে খুব পছন্দ করে, এগুলোতেও তার এই রিফ্লাক্সগুলো বেশি প্রণ হয় বা এগুলোকে অ্যাগ্রাভেট করে। তো এগুলোর ক্ষেত্রে আমরা লাইফস্টাইল নিষেধ করি, ওজন কমানোর কথা বলি। আর তো আছে যে তাকে পর্যাপ্ত পানি, সুষম খাদ্য এগুলো তাকে অ্যাভয়েড করতে বলি। কেউ যদি টোবাকো ইনটেক করা ইয়ে থাকে তো ওগুলোতে আমরা নিষেধ করি। ধূমপান এটিকে কতটা বেশি অ্যাগ্রাভেট করে বা বাড়ায়? এটা পজিটিভ, স্ট্রং পজিটিভ প্রেডিক্টর। মানে এই ধূমপানটুকু তার অবশ্যই যদি বলে যে না আমরা ধূমপান তো শ্বাসনালীতে নেই, ওইখানে তো এটার সমস্যা, এটা খুব কাছাকাছি। ওই বলে না নগর পড়লে কি দেবালয় এড়ায়, ব্যাপারটা ঠিক তাই। তো ওইটা ঠিক তার লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টারের উপর তার স্ট্রং একটা এফেক্ট পড়ে, যার ফলে রিফ্লাক্স হওয়ার সম্ভাবনা। মানে এই সমস্যা যাদের আছে এদের মধ্যে একটি বড় অংশ ধূমপাই, বড় একটা অংশ ধূমপাই, তামাক সেবন যারা করে থাকে। ধূমপান তো সে ছাড়ে না। ধূমপান ছাড়ে না, আসলে ধূমপান ছাড়ার ব্যাপারটুকু অনেকটুকু ডিপেন্ড করে আসলে আমাদের সমাজে ঠিক ওইভাবে তাদেরকে কাউন্সেলিং করা বা ইয়ে করা ঠিক ওইভাবে হয় না। ধূমপান আমার দেখার মতো রুগী ছাড়ে যখন দেখা যাচ্ছে বড় একটা বিপদে পড়ে গেছে, তখন কিন্তু ছাড়ে। এবার রিস্ক থাকে যে এই বিপদ থেকে বের হওয়ার পর আবার ধরার, কিন্তু রুগীকে এগুলো প্রপারলি রুগী বা রুগীর সাথে যারা আছে প্লাস ডাক্তার যারা আছে তারা এটা প্রপার কাউন্সেলিং করলে মাত্রাটা অনেকটা কমায় আনা যায়। ডাক্তার রয়েসউদ্দিন, আপনার কাছে জানবো যে আপনি যেটি বলছিলেন যে অ্যাডভান্স ট্রিটমেন্ট লাগে, কাদের ক্ষেত্রে লাগে, কেন লাগে, অ্যাডভান্স ট্রিটমেন্টের প্রসিডিউরটা আসলে কি কি? রুগী যখন বুক জ্বালাপড়া করে আমরা ট্রেডিশনাল লাইফস্টাইল মডিফিকেশন বা পিপিআই এগুলো দিয়ে যখন দেখি যে তার ইমপ্রুভ হচ্ছে না, তখন আমরা যেটা করি তাকে কিছু টেস্ট অফার করি। এর মধ্যে প্রথম আমি আপনাকে বলছি যে আমাদের মেইন টুলস হলো এন্ডোস্কোপি করে আমরা এই অংশটুকু দেখি যে লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার বা তার ভিতরে আশেপাশে অন্য কোনো সমস্যাগুলো আছে কিনা, বা আদার্স কারণ, শুধুমাত্র যে অ্যাসিডির কারণে না, রিফ্লাক্স আরও অন্যান্য কারণে হয়। তো সেগুলোকে আমরা হয়তো ইনক্লুড করা বা এক্সক্লুড করার জন্য আমরা এইটা করি। তারপরে আমাদের দেশে আগে একসময় ছিল যে পিএস মনিটরিং, অ্যাসিডের তীব্রতা,
এগুলো পিএস মনিটরিং করা যায়, ম্যানোমেট্রি করা যায়। এই পিএস মনিটরিং করার ক্ষেত্রে দেখা যায় যে 24 আওয়ার্স সিস্টেমে যে আমাদের রিফ্লাক্সটা যেটা হয় এটার একটা সংখ্যা আছে। সাধারণত যদি দেখা যায় যে 40-এর নিচে সারা 24 ঘন্টায় রিফ্লাক্স, এটাকে আমরা নর্মালি দিই, কিন্তু 80-র উপরে গেলে রুগীর এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। এবং এই ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপি করে যদি দেখি তার এখানে ক্ষত আছে বা ব্যারের সিস্টিফিকাস বলি, প্রি ক্যান্সারাস কন্ডিশন, সেই ক্ষেত্রে আমরা এখানে বায়োপসি বলি, হিস্টোপ্যাথোলজি দেখার জন্য যে এটা আলটিমেটলি এটা খারাপের দিকে যাচ্ছে কি না। তো সেই সব ক্ষেত্রে আমরা এটাকে এই ডোজগুলো আরও বাড়িয়ে দিই, রুগীকে অন্যান্য লাইফস্টাইল যেটা মডিফিকেশন আছে সেগুলোকে আমরা তাকে স্ট্রংলি এগুলো মেনে নিতে বলি। এরপরও দেখা যায় কিছু কিছু রুগীর ক্ষেত্রে সমস্যার সমাধান হচ্ছে না, যেমন আপনার দেখা যায় হায়াটাস হার্নিয়া, অথবা দেখা গেল যেখানে ক্যান্সারাস কন্ডিশন রয়ে গেছে। হায়াটাস হার্নিয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় এটা সার্জারির ক্ষেত্রে আমরা রেফার করি, যে সার্জারি একটা হচ্ছে ফান্ডোপ্লিকেশন বলে, ওরা এটা ওপেন করেও করে, অনেক সময় ল্যাপারোস্কোপির মাধ্যমে করে। এটা তো আপনারা করছেন না? না, আমরা এটা করছি না। হেপাটোবিলিয়ারি সার্জনরা করছে। হেপাটোবিলিয়ারি সার্জন বা জেনারেল সার্জন যার এটার অভিজ্ঞতা আছে, আচ্ছা, তারা এই অপারেশনগুলো করে। যদিও এদের সংখ্যা খুব বর্তমানে কমে এসেছে, আগে এক সময় খুব বেশি হতো যখন পিপিআই বা এই সাপোর্টগুলো ছিল না, মানুষের প্রতি অ্যাওয়ারনেস ছিল না, তখন অনেক বেশি হতো। কিন্তু এখন সেই জিনিসগুলো অনেকটা কমে আসছে, মেডিকেল ট্রিটমেন্টটা আরও বেশি ডেভেলপ করার জন্য। কিন্তু এই যে পিপিআই এর যে অসাধারণ যে ওষুধ, যেটি আমাদেরকে অনেক বেশি কাজ করছে, সেটি আবার উল্টো আমাদের না বোঝার জন্যে বা নিজে নিজে দায়িত্ব নিয়ে খাওয়ার জন্য আমাদেরকে আবার উল্টো কি কি ক্ষতিও করছে। অবশ্যই, কারণ এগুলো প্রত্যেকটা জিনিসে আপনার একটা অপটিমাম বলে কথা আছে, আপনি কতটুকু খাবেন আর আপনাকে কতটুকু দরকার, কতটুকু উপকার করবে, এগুলো তো আসলে নিজে নিজে ঠিক করার বিষয় না। এখন আপনি মনে করেন যে চোখ বন্ধ করে আপনি রাস্তা পার হচ্ছেন, গাড়ি নাই, কিন্তু আপনি হয়তো সেই যাত্রায় বেঁচে গেলেন। কিন্তু কখনো যদি দেখা যায় এগুলো অনেক ক্ষেত্রে শুধু পিপিআইয়ের সাথে ফ্যামিলিয়াল কিছু ব্যাপার আছে, জেনেটিক ব্যাপার, এনভায়রনমেন্টাল, এজ, অনেকগুলো ফ্যাক্টরের ক্ষেত্রে আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। অতএব এক্ষেত্রে আপনাকে ইনডিসক্রিমিনেটলি নিজের ইচ্ছা মতো করে লম্বা সময় খাওয়াটা কোনো যৌক্তিকতার মধ্যে পড়ে না। যে যারা গ্যাস্ট্রিকের ওষুধ বাসায় কিনে রাখেন, অনেক কিছুই কেনেন, একটা ব্যথার ওষুধ কেনেন, মানে এইটাকে আপনি কি পজিটিভলি দেখেন না নেগেটিভলি দেখেন? এখন কথা হলো যে পজিটিভ নেগেটিভ এটা বলার আগে আমি যেটা বলবো, একটা মানুষের রাতে হয়তো প্রচণ্ড অ্যাসিডিটি হলো, তখন সেই রাতে ডাক্তার কাছে কোথায় যাবে? মানে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে তিনি রাখার থেকে বেশি বেশি খাচ্ছেন কিনা, সেটা বেশি ইম্পর্টেন্ট। সেটাও ইম্পর্টেন্ট, মানে খাবারটা সে ইনডিসক্রিমিনেট মানে একটু হলেও খেয়ে ফেলতেছে কিনা, সেই জিনিসটুকু তাকে সময় না দেয়া, এবং ওই রাতে খালো কিন্তু পরের দিনই সে একজন ডাক্তারের কনসালটেশন করলো কিনা, এটাও ইম্পর্টেন্ট। বাসায় রেখে দিয়েছে হয়তো রিমিডির জন্য, কিন্তু দেখা গেলো রিমিডি হলো, সে এটাকে ইগনোর করে চলে গেল। এইটা খুবই খারাপ, কারণ এটা পরবর্তীতে তার জন্য অন্যরকম সমস্যা। কমিউনিটি হেলথ ক্লিনিকের একটা গবেষণা করেছিল আর কি অধ্যাপক লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী, আপনি জানেন তো, উনি একটা ফ্যাক্টর হিসেবে বলেছিলেন যে কমিউনিটি ক্লিনিকে প্রভাবশালীরা গিয়ে গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আসে, দরকার নাই কিন্তু যায়, ওষুধ দেন, আবার কয়দিন পরে যায়। মানে এই যে একটা প্রবণতা যে গ্যাস্ট্রিকের ওষুধ তো উনি বিনামূল্যে খেয়ে ফেলতে পারলেন, কিন্তু এটা দাম কমও যদি হয়, নাগালের মধ্যেও যদি হয়, তাহলে এটা তো আমার জন্য কল্যাণকর না যে আমি অদরকারে খাবো। অদরকারে তো কোনো রকমের সুযোগ খাবোই না, বা একটু সমস্যা হলে আমি খেয়ে ফেললাম। সমস্যা, এটাও আসলে ঠিক না, এটাও ঠিক না। কারণ আমরা এই ক্ষেত্রে দেখা যায় যে আমি আপনাকে এটা বললাম যে রেজিস্ট্যান্ট ডেভেলপ করে। আপনি আজকে পিপিআই খেলেন, এটা কাজ কি? এটা কাজ হলো আপনার অ্যাসিডটাকে সাপ্রেশন করে, কিন্তু পরবর্তীতে দেখা গেল বডি তো আবার সাপ্রেশনটাকে ওভারকাম করার জন্য আরও নতুন এই সেলগুলো তৈরি করে, প্যারাটাল সেল দিয়ে যেটা বের হয়, তো নতুন সেলগুলো তৈরি, তখন দেখা গেলো যে আরও বেশি সেল তৈরি করে ফেললো, অ্যাসিডিটি পরবর্তীতে তার আরও বেড়ে গেল। এই যে তার দিনে দিনে হয়তো প্রথমবার খেয়ে এসে বলে না আমি তো ভালোই আছি, কিন্তু ইন দ্য লং রান বা ভবিষ্যতে তার ক্ষেত্রে দেখা গেলো যে অল্প ওষুধে আর কোনো কাজ করতেছে না। এই একটা বললাম আমি আপনাকে যে এই গলা বুক জ্বলা নর্মাল চিকিৎসাতে সে আর ভালো হচ্ছে না, কিংবা কোনো কোনো ক্ষেত্রে কমপ্লিকেশনগুলো ডেভেলপ করতে পারে, যেমন ক্যান্সারাস কন্ডিশনগুলো আসে, প্রি ক্যান্সারাস কন্ডিশন, এগুলো কিন্তু আপনার এই কারণেও আসতে পারে। আচ্ছা, এখন আমি যদি বয়সের কথা বলি, যে এই সমস্যাগুলো কি আসলে একটা সার্টেন এইজের পরে হয়, নাকি কিশোরদের মধ্যে হতে পারে, শিশু বয়স থেকে ওই প্রবণতাগুলো তৈরি হতে পারে? এটা সব বয়সে হতে পারে। এই ক্ষেত্রে হিসাব করতে হবে যে কেন, যেমন বয়স্কদের ক্ষেত্রে হওয়ার কারণ ভিন্ন, ইয়াং এজের ক্ষেত্রে এটা হওয়ার কারণ ভিন্ন। বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় যে লং টাইম তার এই ইসোফেজের স্প্রিংটা যেটা বলি আমরা, গ্যাস্ট্রোইসোফেজাল জাংশন, অর্থাৎ পাকস্থলী এবং খাদ্যনালী যে জাংশনে, এটা এক সময় একটু রিল্যাক্স হয়ে যায়,
তাদের ক্ষেত্রে দেখা যায় অল্প কিছু খাবার খেলেই এই সমস্যাগুলো দেখা দেয় বয়স্কদের ক্ষেত্রে। আর ইয়াংদের ক্ষেত্রে ব্যাপারগুলো যদি জেনেটিক ফ্যাক্টর থাকে সেটা এক জিনিস, আর জেনেটিক ফ্যাক্টর যদি না থাকে তার লাইফস্টাইল খাবার দাবার দেখা গেল যে সে ফাস্ট ফুড এগুলো খাচ্ছে, জাঙ্ক ফুডগুলো খাচ্ছে, ড্রিঙ্কস বেশি করে খাচ্ছে, কফি, চা, অনেক ক্ষেত্রে বর্তমানে তরুণদের মধ্যে অনেক সময় দেখা যায় সিগারেট স্মোকিং, এই সমস্ত জিনিসগুলো ইয়াংদের ক্ষেত্রেও বেশি। আর আরেকটা হলো যে আরেকটা জিনিস বর্তমানে খুব দেখা যাচ্ছে যে ইয়াংদের ভিতরে স্ট্রেস খুব কাজ করে। এই স্ট্রেসের কারণে কিন্তু তার এই বয়সের কারণে যে লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টারগুলো রিল্যাক্স হয়ে যায়, এটা ইয়াংদের মধ্যেও এটা দেখা দিচ্ছে। আমি প্রায় আসে চেম্বারে, স্যার আমি খাবার খেলেই গলা বুক জ্বরে করে, খাওয়ার 10 মিনিট পরে আমার মনে হয় যাই খাই তাই গ্যাস হয়ে উপর দিকে এটা আপনারা রুট খুঁজে দেখেন যে তার টেনশন করার প্রবণতা আছে। আমরা যে হিস্ট্রিটা নেই, হিস্ট্রির মধ্যে একটা বড় অংশ দেখি যে বলে স্যার হয়তো রিপিটেড এক্সাম, ফ্যামিলি প্রেশার বা তারও মেন্টাল স্যাটিসফ্যাকশন সব কিছু মিলে হয়তো গ্লোবালি অনেক কিছু চিন্তা করে তারা। আমাদের সময় আমরা যেই লেভেলে চিন্তা করতাম তাদের থিঙ্কিংগুলো আরও ওয়াইড। এখন আপনি দেখেন যে একটা কত দূরের যুদ্ধ, এটাও তো মানুষের জীবনে প্রভাব ফেলছে। মানুষ এটা নিয়ে ভাবছে, রাতের পর রাত ঘুমাতে পারছে না, আছে হ্যাঁ এগুলো। এবং দেখবেন যে এগুলো আসবে যে সকালবেলা খেতে পারতেছে না, গ্যাস হয়ে যাচ্ছে, মানে পেটের ভিতরটা পুরোটুকু গ্যাস হয়েছে। এই সমস্ত স্ট্রেসে সকালবেলা তার ঠিকমতো ঘুম হচ্ছে না, ঘুম না হওয়ার ফলে খাবারও তো সে ঠিকমতো খেতে পারতেছে না। গলা বুক জ্বালা পোড়াটা একটু সিভিয়ার ক্রাইসিস তৈরি করে একটা মানুষের জন্য। ক্রাইসিসটা হচ্ছে ডিপেন্ডস অন পেশেন্ট কন্ডিশন। পেশেন্ট নিজেই কিন্তু চলে আসে যে আমার এই জিনিসটা এতটুকু, যে আমি খাবারই কালকে রাতে খেয়েছি, আজকে পর্যন্ত আমার শুধু গ্যাস উপর দিকে উঠতেছে, আমি আজকে দুপুর পর্যন্ত কিছু খাইনি, পানি খেলেও আমার মনে হচ্ছে যে আমার গ্যাস হয়ে যাচ্ছে। অনেক সময় হয় যে পানি খেলেও মানে বলে স্বস্তি আসে না। এগুলো শুধুমাত্র অ্যাসিডিটি মেইন কারণ না, এই যে বললাম অনেকগুলো কারণ আছে, তার ফ্যাক্টরগুলো আছে। এই ফ্যাক্টরগুলো অনেকগুলো ফ্যাক্টর এর ভিতরে থাকে, তখন এই ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করে তাকে সেই হিসাবে তাকে উপদেশ দেওয়া হয় যে এগুলো করেন, মেডিকেশন তোর সাথে আছে, মেডিকেশনগুলো আমরা। গলাবুক জ্বালা পোড়ার প্রবণতার সঙ্গে মানে ওবেজ মানুষের বা মোটা মানুষের সম্পর্ক কেমন? অবশ্যই এটা একটা ফ্যাক্টর। আমি তো আপনাকে সেকেন্ড ফ্যাক্টরটাই ওবেসিটি। ওবেসিটিটা সাধারণত বিএমআই করে তা ওজনের সাথে উচ্চতার সাথে একটা প্রপোর্শনেরগুলো আছে। এগুলো সাধারণত দেখা যায় আপনার 27 পর্যন্ত নর্মাল, 27-এর উপর থেকে শুরু হয়, 30-এর উপরে যারা যায় তাদেরকে আমরা ওবেস বলি। আবার যখন 39-40 যেটা মরবিড ওবেস, আদনান সামির মতো যেরকম অবস্থা আছে, ঠিক এগুলো হচ্ছে মরবিড ওবেস। তো যারা মোটা লোকগুলো আছে, যারা স্বাস্থ্য আমরা সাধারণত বলি যে হ্যাঁ তারা মোটা মানুষ, তাদের ক্ষেত্রে এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার যেটা রিফ্লাক্সের জন্য মেইন দেয়, ওখানে 3টা মেকানিজম কাজ করে। তাদের ক্ষেত্রে মোটা লোকদের ক্ষেত্রে এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা রিল্যাক্স থাকে বেশি, যার ফলে তারা অন্যান্য মানুষ যা খাবার খায় একই পরিমাণ খাবার খেলেও দেখা যায় যে সে সাফার করতেছে, কারণ তার ফ্যাক্টর বেশি একটা। কিন্তু এটি কি আমরা যেমন সব কিছুতে একটা বংশের একটা প্রভাব দেখি না, জেনেটিক্যাল ফ্যাক্টর দেখি, মানে এই গলাবুক জ্বালা পোড়া প্রবণ পরিবার বা এরকম জেনেটিক্যালি আসতেছে, এটা কি কোনো রুট আছে? অবশ্যই এটা জেনেটিক একটা ফ্যাক্টর আছে, যদিও ডিরেক্ট কোন জিন দ্বারা হয় এটা জানা যায় না, কিন্তু ফ্যামিলিয়াল ফ্যাক্টরগুলো অবশ্যই আছে। এই দেখা যায় যে ফ্যামিলিতে এগুলো বেশি হয়, দেখা যায় যে তারপরের জেনারেশনও এগুলো সাধারণত বেশি হয়ে থাকে। তো এটা অবশ্যই কোরিলেশন আছে, কিন্তু এইটাই মেন না। অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে ওগুলো কভার করলে জেনেটিক ফ্যাক্টর থাকলেও সে একটা হেলদি লাইফ লিড করতে পারে। চা, কফি এটাকে তো আমরা আমাদের জীবনের সাথে মানিয়ে নিয়েছি, না খেলেই আমার হয় না, মানে এটি আসলে গলাবুক জ্বালা পোড়ার প্রবণতাকে কতটাই বাড়িয়ে তোলে? এখন এক্ষেত্রে ব্যাপার হলো তার সিমটম। যদি দেখা যায় যে তার গলাবুক জ্বালা পোড়া করে, এটা অস্বস্তিকর অবস্থায় যাচ্ছে, যেহেতু এটা একটা ফ্যাক্টর, তখন তাকে এটাকে কমায় আনতে হবে। কিন্তু যারা চা বা কফি অভ্যস্ত কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা মানে বরং এটা বন্ধ করলেই তার নর্মাল অ্যাক্টিভিটিসগুলোর সমস্যা হয়, সেদের ক্ষেত্রে আমরা বলি যে একটু পরিমিতভাবে এটাকে সে খেতে পারে। কিন্তু তার এই সিমটমগুলো দেখা দেয়, তাহলে এই ফ্যাক্টরগুলো তাকে আস্তে আস্তে কমায় এনে জিরোর পর্যায়ে নিয়ে আসতে হবে, যাতে এই ফ্যাক্টরের কারণে তার গলাবুক জ্বালা পোড়া বা যে অস্বস্তি, এই অস্বস্তি যাতে কমে যায়। গলাবুক জ্বালা পোড়া থেকে অন্য রোগ বেড়ে যায়, এই প্রবণতাগুলো আসলে কেমন? এটা আসলে অন্য রোগ বেড়ে যায় যেমন, বা অন্য রোগ বেড়ে গেলেও গলাবুক জ্বালা পোড়া করতে পারে, যেমন যেই আমাদের স্ফিংক্টারটা অন্য রোগ থেকেও গলাবুক জ্বালা পোড়ার দিকে আসতে পারে। যেমন আপনি উদাহরণ দিয়ে বলে, যাদের পিত্তথলি কেটে ফেলা হয়, কোলিসিস্টেক্টমি করা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু বাইলগুলো সরাসরি চলে আসে এই স্মল ইন্টেস্টাইনে,
ডিউডেনামে চলে আসে। এগুলো এখন এখান থেকে রিফ্লাক্সে এই উপর দিকে চলে আসতে পারে, কিংবা এই ডিস্টালি অবস্ট্রাকশন বলি আমরা, যে খাদ্যনালী দূরে কোথাও স্ট্রিকচার বা চেপে আছে, খাবারটা পাস করতে পারতেছে না, তখনও কিন্তু উল্টা দিকে এটা রিফ্লাক্সগুলো চলে আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল যে অ্যাসিডিক রিফ্লাক্স হয়, সেই ক্ষেত্রে অ্যালকালাইন রিফ্লাক্স হতে পারে, অর্থাৎ বাইল যেটা আছে ওটা অ্যালকালাইন, এটা উল্টা দিকে চলে আসতে পারে। এই ক্ষেত্রে কিন্তু আপনার পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটরের কাজ করবে না। এই ক্ষেত্রে তাকে ওই যে বাইল সল্ট নিউট্রালাইজ করার যে সমস্ত জিনিসগুলো আছে, তখন তাকে এইভাবে ওই অনুযায়ী তাকে চিকিৎসা করতে হবে। লাইফস্টাইলটা কিন্তু ঠিকই আছে, কিন্তু বাকি অংশটুকু নেক্সট যে অবস্থা সেটা, প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট যদি হয়, গলাবুক জ্বলতেছে, তাকে ওই রিলেটেড ডিজিজগুলো করতে হবে। যেমন কোমরবিড কন্ডিশনের ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টগুলো থাকে, হাইপারটেনশনের পেশেন্টগুলো থাকে, এগুলোকে আপনার কন্ট্রোল করতে হবে। কারো যদি কনস্টিপেশন থাকে ডিস্টালি অনেক দূরে, কিন্তু এগুলোকে রিলিফ না করলে তাকে এই সমস্যাগুলো তাকে দেখা মানে এই সব অংশগুলোকে আপনাকে মাথায় আনতে হবে। শুধু এই স্ফিংক্টার বা গ্যাস্ট্রোফেজিয়াল জাংশনের ক্ষেত্রে যার না, অন্যান্য অংশগুলোকে আপনার মাথায় আনতে হবে। এই রোগীকে তাকে আপনি সিমটম লিভ করতে হবে। মানে আমার কোষ্ঠকাঠিন্য এখানে প্রভাব ফেলতে পারে। এগুলোর ক্ষেত্রে আপনাকে এই ক্ষেত্রে বাউলটা যাতে ক্লিয়ার থাকে, সেই কোষ্ঠকাঠিন্যটাকে আপনাকে ট্রিট করতে হবে এটার জন্য। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই যে ঘুমের সঙ্গে গলাপুক জ্বালা পড়ার কোনো সম্পর্ক আছে? পরিমিত ঘুম হওয়া না হওয়া? গলাবুক সমস্যা তো সবগুলোই আছে। মানে আপনার যদি ঘুম পরিমিত না হয়, একটা মানুষের ক্ষেত্রে আমি সাধারণত চিন্তা করি যে তার যদি ঘুমটা ঠিকমতো হয়, তার খাবারটা যদি ডাইজেশন যদি ঠিকমতো হয়, তার খাবার রুচিটা যদি ঠিকমতো থাকে, আপনি ধরে নিতে পারেন সে একটা হেলদি লাইফের মধ্যেই আছে। কিন্তু যদি ঘুম, এই তিনটার বাইরে যে ঘুম একটা যে ফ্যাক্টর, ঘুম না হলে তাহলে কোনো না কোনো কারণে তার একটা ফ্যাক্টর আছে যেই কারণে নর্মাল ঘুমটা সে ঘুমাতে পারছে না। এই ঘুম নর্মালি না আসার কারণে তার ওই যে বললাম তিনটা মেকানিজম, যে স্ফিংক্টারটা বা যে কপাটিকাটা আছে, এই গ্যাসটাকে রিফ্লাক্স হতে না দেওয়া, ওটার উপর প্রভাব পড়ে। ওটা রিল্যাক্স হয়ে গেলেই দেখা যায় তার এই সমস্যাগুলো দেখা দেয়। আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে শুধুমাত্র তার ঘুমটা যদি মেনটেন করে ঠিক মতো, যাদের ঘুমের সমস্যা, এটা একটা ফ্যাক্টর, তখনও দেখা যায় যে রোগীর এই সমস্যাগুলো কমে যায়। নারী পুরুষের কোনো ভাগ আছে কারা বেশি গলাপুক জ্বালা পড়ার মধ্যে পড়ছে? এইভাবে স্ট্রিক্ট কোনো ভাগ নাই, তবে এক্ষেত্রে পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই এটা বিভিন্নভাবে দেখা দিতে পারে। এখন যদি আমরা নারীদের ক্ষেত্রে একটা ভাগ আছে যেটা প্রেগনেন্সি একটা ফ্যাক্টর। আচ্ছা, প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে এইটার প্রবণতা খুব বেশি থাকে, বিকজ তার ওই সময় যে একটা হরমোন রিলিজ হয় ইস্ট্রোজেন, সেটা ওই লোয়ার হিসেবে স্প্রিংটাকে রিল্যাক্স রাখে। অ্যাট দ্য সেম টাইম বেবি যখন বড় হয়, স্পেস নেয়, তখনও তার এই খাবারগুলো প্রোপাগেট করা, দূরবর্তীতে যাওয়ার ক্ষেত্রে কিছুটা বাধার সৃষ্টি হয়। এই সমস্ত কারণেও তার, এবং খুব প্রেগনেন্সির ক্ষেত্রে এটা খুব কমন। প্রেগনেন্সির ওই সময়ে আপনারা তো ওষুধ দিয়েই প্রবলেমটা সলভ করার চেষ্টা করেন? এটা তো ওষুধের ব্যাপারটুকু আছে, লাইফস্টাইলটা ফার্স্ট। মানে লাইফস্টাইলের বলতে তার খাবার সিলেকশনটুকু, পর্যাপ্ত ঘুমানো, পর্যাপ্ত পরিশ্রম করা, আর ওষুধ তো আমরা সাথে দিয়ে থাকি যে পিপিআইটা যদি আমরা দেখি যে তার এটা ইনটেক্টেবল, তার সহ্যের বাইরে, তার নর্মাল কাজগুলো করতে সমস্যা হচ্ছে, আমরা এক্ষেত্রে পিপিআই। চিকিৎসা পদ্ধতির ধাপগুলো আসলে কি কি সেটা যদি আরেকবার একটু পরিষ্কার করেন। গলাবুক জ্বালা পোড়া করার চিকিৎসার ধাপগুলো শুরু থেকে যদি আসি আমি, প্রথম হলো লাইফস্টাইল মডিফিকেশন। সে কীভাবে চলবে, পর্যাপ্ত বা পরিমিত সে এক্সারসাইজ করবে, পানিটা খাবে পর্যাপ্ত, তার খাবার সিলেকশনগুলো এবং স্পেস দিয়ে এগুলো খাবে। থার্ড হলো তার যদি ওবেস থাকে, ওয়েট রিডাকশন, টোবাক্কো বা স্মোকিং যদি থাকে, এগুলো থেকে সে রিলিভ করার চেষ্টা করবে। ক্যাফিন বা চকলেট যদি খাবারগুলো খায় সেগুলোর ক্ষেত্রে। আরেকটা বড় কারণ হলো যে বিভিন্ন ড্রাগ, যেমন ব্যথার ওষুধও কিন্তু আপনার গলাবুক জ্বালা পড়া করে। অ্যানাসাইডগুলো, স্টেটিন, যেগুলো হলো যে আপনার ওই যে বলা যে রক্তের চর্বি কমানো ওষুধগুলো, এগুলো বিভিন্ন ওষুধগুলো আছে যেগুলো আপনাকে এই রিফ্লাক্স বা এই গলাবুক জ্বালা পড়ার কারণ করে থাকতে পারে। এগুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যকভাবে, অনেকে মনে অল্প ব্যথা এলো, ব্যথার ওষুধ খেয়ে ফেললো, এটা কিন্তু একটা ব্যথা কমালো, কিন্তু আরেকটা দিকে তার গলাবুক জ্বালা পড়ার থেকে আগায় নিল। তো এগুলোর ক্ষেত্রে ব্যালেন্স করে, পরামর্শ মতো করে এগুলো চকলেটের সাথে সম্পর্ক কি? চকলেটের ভিতরে ওই যে একটা ব্যাপার আছে যে সাধারণত চকলেটের যখন খাবার, এগুলো কিন্তু আপনি দেখবেন যে ক্যালোরি অনেক বেশি থাকে। আপনি দেখা যায় একটা চকলেট, চিনির ক্ষেত্রে ওই চকলেট, এগুলো ক্যালোরিটা বেশি থাকে। এগুলো ডিলেড রিলিজ হয়, ডিলের জন্য লম্বা সময় স্টমাকে থাকবে, অ্যাসিডিটি তখন আরও বেশি, এটাকে নিউট্রাল করার জন্য অ্যাসিড আসে। অ্যাসিডগুলো যখন নর্মাল চেয়ে বেশি হয়, কোনো কারণে এটা উপরের দিকে চলে আসে, তখনই আপনার এই সমস্যাগুলো দেখা দেয়। অনেক সময় এই চকলেটের সাথে কিছু অ্যারোফেজিয়া বেশি হয়, তো
তো এয়ারগুলোর কারণে তো আপনার এই সমস্যাগুলোর সাথে থাকে। এটা গেলো আপনার একটা অংশ, লাইফস্টাইল মডিফিকেশনের অংশ। সেকেন্ড হলো ফার্মাকোলজিক্যাল থেরাপি, আমরা ড্রাগ দিয়ে করি। পিপিআই সাধারণত আমরা সবাই পিপিআই দিয়ে এটা চেষ্টা করি। পিপিআই ডোজ শুরু থেকে এক্সট্রিম আরও 20 একবেলা থেকে দুবেলা বা 80 দুবেলা পর্যন্ত লং টাইম দিয়ে আমরা চেষ্টা করি যে এটা অ্যাসিডটা সাপ্রেশন হয় কিনা। কিছু কিছু রেয়ার ক্ষেত্রে কিছু ডিজিজ আছে বা টিউমার আছে, গ্যাস্ট্রিনোমা বলে, প্রচণ্ড অ্যাসিড যেগুলো করে, জোলিনজালিজম সিনড্রোম, অনেক অ্যাসিড আসে, সেগুলোর ক্ষেত্রে আসলে এই ডোজে তখন কাজ করে না, তখন তাদের ট্রিটমেন্টটা ভিন্ন। তো এটা আমরা চেষ্টা করি। বর্তমানে কিছু নিউয়ার ড্রাগ, অ্যাডজুভেন্ট ড্রাগ এগুলোতে দেওয়া হয়। যে অ্যাডজুভেন্ট ড্রাগের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যাকলোপেন টাইপের ওষুধগুলো দিলে এই প্রভাগেশনটা ভালো হয়, এই কী বলে জার বা বুক জ্বালা পড়ে গেলে এগুলো কমে যায়। আরও কিছুর সাথে আছে মেডিকেল থেরাপি। লাস্ট যেটা হলো সেটা হলো সার্জারি। আমি তো বলছি যে আপনার দেখা গেল যে কম মানুষেরই লাগে, খুব কম মানুষেরই লাগে, খুব কম মানুষেরই লাগে, আমাদের খুব বেশি একটা দেখিনি। কিছু কিছু আছে বাইরে থেকে তারা করে আসে। এখন এটা কমে আসছে কারণ সার্জারির ক্ষেত্রে আপনার মর্টালিটি রেটও বেশি, আর পোস্ট সার্জিক্যাল কমপ্লিকেশন অনেক সময় থাকে, যার কারণে এটা অতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। মানুষকে যখন আপনারা একজন রোগীকে যখন ওষুধ দেবার চেষ্টা করেন, আবার একই সাথে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলছেন, মানুষকে আসলে লাইফস্টাইল মডিফিকেশনটাকে নেই নাকি শুধু ওষুধটাকে নিতে চাই? কি ঘটে পরবর্তী ফলো আপে যখন আপনাদের কাছে আসে? আসলে আমাদের দেশে আমার যেটা অবজারভেশন, তারা লাইফস্টাইলটুকু নেয় অধিকাংশ মানুষই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার সিমটমটুকু তাকে কষ্ট দিচ্ছে। একটু ভালো হয়ে গেলেই সে হয় ওষুধের উপর ডিপেন্ড করে বা ডিসকন্টিনিউ করে, নন কমপ্লেন্স আমরা বলি। ওষুধও সহজেই নেয় না, নিতে চায় না। তখন খুব বিপদে পড়লে, ঝামেলা পড়লে তখন কিছুদিন, আবার যখন সেকেন্ড ভিজিটে আসে একই সমস্যা নিয়ে, সে ভুলে যায় তাকে লাইফস্টাইল আমি কী বলেছি। বলার পর ও স্যার আসলে আপনি এগুলো বলছেন, এগুলো তো আসলে সবসময় মানা সম্ভব হয় না বা মানতে পারি না বা স্যার মানি নাই, এই জন্য এইভাবে আসে। কিন্তু কিছু আছে যে খুবই মেনে চলে, ভালো থাকে, বলে না স্যার 4 বছর 5 বছর আমার এখন আর কোনো সমস্যা হয় না, 10 বছরের পরেও আসছে পেশেন্ট, না স্যার আমার সমস্যা হয় না। কিন্তু গলা বুক জ্বালাপোড়া সত্যিকার অর্থে যার হয়েছে, সে যদি লাইফস্টাইল মডিফিকেশন মেনটেন করে, ওষুধগুলোর ডোজ কমপ্লিট করে, এটি কি ভালো হয়ে যায়? এটা নিয়ে আর কোনো চিন্তা করা লাগে না, এরকম হয়? হ্যাঁ, এটার আসলে আমি প্রথমে বললাম এটার কারণটা কি, কারণগুলো দেখতে হবে। যদি দেখা যায় মাইল্ড টু মডারেট, মানে অল্পর মধ্যে দেখা যায়, অল্প এবং মাঝারি, এই দুইটার ক্ষেত্রে শুধু লাইফস্টাইল মডিফাই করলেই তার ভালো হয়ে যায়। ওষুধটা ইনিশিয়ালি ব্রিজিং থেরাপি, তার সিমটমগুলো রিলিভ করার জন্য, পরবর্তীতে ওষুধের কোনো দরকারই পড়ে না যদি প্রপারলি সে এই জিনিসগুলো মেনটেন করে। বটে। তাহলে পরামর্শ আসলে কি দেবেন মানুষকে? সবই তো আসলে দেয়া হলো, তারপরেও মানুষের কেন এই ঝামেলাগুলো হচ্ছে? ক্ষেত্রে প্রথম যে জিনিসগুলো আমাদের এই সমাজে যে জিনিসগুলো আমরা দেখি, দেখার ক্ষেত্রে তাকে আমরা বলি যে হ্যাঁ সে এক্সারসাইজ করবে রেগুলার, হচ্ছে একটা 30 বা 45 মিনিটস একটা এক্সারসাইজের সাথে এই রিলিফের সম্পর্ক আছে। এটা খুব ভালো সম্পর্ক আছে। রেগুলার এক্সারসাইজ করলে তার অনেকগুলো সেরোটোনিন থেকে অনেক কিছু তার রিলিজ থাকে, যার ফলে দেখা যায় তার স্প্রিংটারগুলো ভালো কাজ করে। দ্বিতীয়ত খাবারের পরিমাণ অল্প বাড়ে বেশি, ফেটি খাবারগুলো, জাঙ্ক ফুড, হাই স্পাইসি ডায়েটগুলো, এগুলো আমরা বলি যে একটু অ্যাভয়েড করার জন্য, যতটুকু তার জন্য টলারেট করতে পারে ঠিক সেই হিসাবে সে এটাকে ঠিক করবে। বাইরের দেশে কিন্তু এটা থেকে একটা ফুড ডায়েরি থাকে, প্রতিটা মানুষের ফুড ডায়েরি থাকে, অনেকে যারা সচেতন তার জন্য কোনটা প্রযোজ্য সে লিস্ট করে যায়, এই খাবারগুলো খেলে আমি ভালো থাকি, এই খাবারগুলো খেলে আমার কিছু সমস্যা। এক্ষেত্রে কি আপনারা কখনো নিউট্রিশনিস্টের কাছে পাঠানোর চিন্তা করেন? মানে যখন আমরা দেখি যে পেশেন্ট আমার এটুকু ঠিক ওইভাবে রেসপন্স করছে না, কিংবা ওবেস পেশেন্টগুলো যাদের ওয়েট রিডাকশনের দরকার আছে, তাদের ক্ষেত্রে আমরা নিউট্রিশনকে পাঠাই একটা ক্যালোরি হিসাব করে তার খাবারটুকু খাওয়ার জন্য, ক্যালোরি সারাদিন কতটুকু খাবে তাদের কাছে আমরা রেফার করি। কিন্তু কতজন যায় আবার কতজন ফিরে আসে এই হিসাবটুকু আর। কিন্তু গলা বুক জ্বালা পোড়াকে মানুষ আসলে সিরিয়াসলি নেয় না, এটা আপনাদের অভিজ্ঞতা? না, সিরিয়াসলি মানুষ আমাদের কাছে যখন আসে তখন তো তাকে সিরিয়াস হয়ে আসে। আর অনেক আছে, অনেকটা আইসবার্গ থিওরির মতো আমাদের কাছে আছে যে উপরের সারফেসে যে আইসটুকু, সাবমার্স যে আইসটুকু আছে, তারা কিন্তু আসে না। তারা ওই নর্মালি একটা ওমিপ্রাজল, একটু গ্যাস্ট্রিকের ওষুধ বা একটু পানি এই খেয়ে এগুলো খেয়েও তো মানুষ যুগ পার করে ফেলতেছে। কারণটা হলো আগের 2 যুগ আগে তো এই ডিজিজ অতটা ছিল না। দিন আস্তে আস্তে মানুষের বললাম এই লাইফস্টাইল, আরবানাইজেশন, স্ট্রেস সব কিছু মিলে এগুলো তো নতুন নতুন ফ্যাক্টর যোগ হচ্ছে, যার ফলে এখন যতটুকু আসছে হয়তো দেখা যাবে 10 বছর পরে আরো বেশি আসবে, ডাক্তারের কাছে আরো লোক বেশি এসে এই ব্যাপারে। এটা একটা চলমান প্রক্রিয়া। এই কারণে মনে হচ্ছে যে এতগুলো লোক তো চলে আসতেছে,
আস্তে আস্তে সহ্যের ক্ষমতা তো সবার সমান না। ওটাই স্যার, আমি শেষ প্রশ্ন করতে চাই যে একেবারে ঢাকা শহরে যারা হয়তো আছে প্রবণ ওবেস, তারা হয়তো বুঝে যে আমার হাসপাতালে আসা উচিত, কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চলের যারা মানুষ তাদের মধ্যে এই প্রবণতা অনেক আছে। তারা আসলে একেবারে ইনিশিয়ালি কার কাছে যাবে? সেখানে তো আর গ্যাস্ট্রোএন্টারোলজিস্টে তো সে পাচ্ছে না। গ্যাস্ট্রোইসিস রিফ্লাক্স ডিজিজ ট্রিটমেন্টগুলো কিন্তু একজন এমবিবিএসও এই দিতে জিনিসগুলো পারে জানে। আর কি। হ্যাঁ, কিন্তু মানুষের যদি প্রবণতা থাকে না আমার সামান্য সমস্যা হলে আমি গ্যাস্ট্রোইসিসে যাব, এটাও ঠিক না। স্টেপ বাই স্টেপ তার আসা উচিত। লোকাল যে ডাক্তারগুলো আছে তার কাছ থেকে সে প্রাথমিক পরামর্শ নিক, সে যদি ফেল করে দেন তাকে সামনের দিকে আসা উচিত। কিন্তু এমনিও তো সে যদি নিয়মকানুন মানে অন্যান্য মানে লাইফস্টাইল মডিফিকেশন তো শুধু এই রোগের জন্য না, সব রোগের জন্যই তো সেম, হাঁটা, শোয়া, স্ট্রেস না করা, মানে স্ট্রেসে না পড়া, সেই জায়গাগুলোকে আসলে মানুষ তো সাধারণভাবে মানতে চায় না। চায় না। এখন মনে করেন যে এই যে আপনার এই অনুষ্ঠান যদি তার যারা দেখে তারা যদি এর থেকে যদি 50%ও যদি তার লাইফে অ্যাপ্লাই করে, তাহলেও তো তাকে ওই ডাক্তার পর্যন্ত আসা লাগে না। এটা এবং যখন সমস্যাগুলো হবে তখন সে যদি আবার ব্যাকে চলে আসে, না আমার বোধহয় এই ব্যাকগ্রাউন্ডে আমার এই সমস্যাগুলো হয়েছে, তাহলে আমি এগুলো একটু কারেকশন করে দেখি যে আমি ভালো থাকি কিন্তু কিনা। আমরা যেমন মাঝে মধ্যে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের সাথে কথা বলেছি যে এই যে 4,500 কোটি টাকার মার্কেট মানে পেপটিক আলসারের ওষুধের, মানে এটা আমাদের জন্য আসলে উল্টো ভয়ের কারণও তো আসলে হচ্ছে মানুষের যে অবশ্যই অবশ্যই এটার লাগাম এখন থেকেই টেনে ধরা উচিত। কারণ এটা যদি মুড়ির মতো যদি মানুষ খেয়ে থাকে, একটু গলা বুক জল দোকানে গিয়ে বলে থাকে কি না খেলে তো এটা তো এত টাকা যাওয়ার কথা সেল হতো না যে এটা করতেছে। এটার ব্যাপারে আমার মনে হয় আপনারা আছেন বা ডাক্তার যারা আছে বা এই সমাজ নিয়ে যারা কাজ করে এবং তাদের একই আরেকটু সাথে সচেতনতা গ্যাস্ট্রিকের ওষুধ মানে ব্যথা হলেই গ্যাস্ট্রিকের ওষুধ ডাক্তারদেরও আবার দেওয়ার প্রবণতা আছে যে ঠিক আছে এটা ব্যথা আছে একটা ওষুধ দিলাম, একটা তো বাড়িতে মানুষ খাচ্ছেই, সেখানেও মনে হয় একটা প্রশিক্ষণ বা গাইডলাইন। অবশ্যই একটা প্রশিক্ষণ গাইডলাইন হচ্ছে। যেমন আপনাকে আমি বললাম যে NSAID বা যে ব্যথার ওষুধগুলো বা স্ট্যাটিন, এগুলোর ক্ষেত্রে রিফ্লাক্স করে, ওইটার ক্ষেত্রে সে সাপ্লিমেন্ট হিসাবে সাথে দিতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলো ছাড়াও দিচ্ছে, কারণ রোগীরা আবার এসে বলে স্যার আমার তো গ্যাস্ট্রিক আছে, আপনি আমার এই ওষুধটা দিলেন না, আবার এসেও নিয়ে যায়, এরকমও আছে। তবে এই ক্ষেত্রে একটু সময় দিলে, আমাদের যদি একটু সময় দিয়ে রোগীকে বোঝানোর চেষ্টা করা যায়, তাহলে কিন্তু রোগীরা অনেকটা মানে এটা আমাদের কিছুটা সময় রোগীকে দিতে হবে। কাউন্সেলিং এর একটা ব্যাপার, মোটা দাগে অন্তত 3 মিনিটও যদি তাকে বোঝানো যায় তাহলে অনেক ক্ষেত্রে এটা আউটকাম ভালো। আপনাকে ধন্যবাদ এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং একান্টবিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে গলা বুক জ্বালা পোড়া খুবই সহজ মনে হলো, এটি একটি রোগ এবং এই রোগের কারণগুলো যদি আপনি না জানেন কেন এই সমস্যাগুলো হচ্ছে, এটা প্রাণনাশের কারণও হতে পারে, সেটি সংখ্যায় যত কমই হোক না কেন। তাই গলা বুক জ্বালা পোড়া থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলা হয়েছে সেটি তো মানলে সমস্যা সমাধান হয়ে গেল। তারপরেও যদি আপনি দেখেন সমস্যা সমাধান হচ্ছে না, তাহলে নিকটবর্তী একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান। মেডিসিন বিশেষজ্ঞ বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট পেলে তো খুবই ভালো। তবে অবশ্যই চিকিৎসকের কাছে আপনি আপনার জীবনের আপনি কিভাবে চলবেন, কি খাবেন, কত ডোজে ওষুধ খাবেন, কত দিন পর্যন্ত খাবেন, সেটি চিকিৎসকের কাছে আপনি জেনে নিলে আপনি অন্তত মুক্তি পেতে পারেন। তো আমরা চাই যে এই রোগের কারণে আপনাদের যেন কোনো ধরনের ঝামেলা জীবনে না হয়, সেই প্রত্যাশায় রেখেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।